নমস্কার বন্ধুরা, সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আজ এক বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা নেতাজি সংক্রান্ত অনেক ভিডিও দেখেন, মতামত দেন এবং অতি অবশ্যই সাজেশন দেন। আপনারা বলেছেন যে রাশিয়া সংক্রান্ত ব্যাপারে আপনারা জানতে চান, অর্থাৎ কিনা রাশিয়ার অধ্যায়। রাশিয়া নিয়ে অনেক আলোচনা হয়েছে, তবুও আমি বলি যে রাশিয়া নিয়ে আলোচনা করতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে ওই মহানিষ্ক্রমণ অধ্যায়। অর্থাৎ নেতাজি যে ওই এলগিন রোডের বাড়ি থেকে যে বেরিয়ে চলে গেলেন এবং তারপর তিনি চলে গেলেন ওই কাবুলের পথ ধরে। তিনি প্রথমে ভেবেছিলেন রাশিয়ায় যাবেন, সঙ্গে ছিলেন ভগৎ রাম তলোয়ার, ছিলেন মিয়া আকবর শাহ ছিলেন। আরেকটা বিষয় যেটা খুব উল্লেখযোগ্য, সেটা আপনাদের সঙ্গে আজকে আমি আলোচনা করব। অনেকেই এই কথা বলেন, তাহলে রাশিয়াতে কেন উনি প্লেন ক্র্যাশের পর, বা সাজানো ঘটনা আমরা যাই বলে থাকি, প্লেন ক্র্যাশের পর তিনি কেন শেল্টার নিতে গেলেন রাশিয়াতে? লক্ষ্য করে দেখবেন যে রাশিয়াতে নেতাজি যে শেল্টার নিলেন তার একটা কারণ আছে। কারণটা খুব স্পষ্ট করে বলি, এ ব্যাপারে ডক্টর পূরবী রায় অনেক গবেষণা করেছেন। তার গবেষণা থেকে আমি একটা অংশ আপনাদের বলছি, যে উনি বলছেন যে সুভাষ কোনোদিনই সেই অর্থে অ্যাক্সিস পাওয়ারে ছিলেন না। তাছাড়া উনি চেয়েছিলেন যে মহানিষ্ক্রমণের পর উনি তো মস্কোতেই যাবেন এবং মস্কো থেকেই উনি আরম্ভ করবেন ওনার যাবতীয় কিছু। কিন্তু মস্কোতেও হয় না, বা দেখা, অনেকে বলেন যে তাকে ওই একটা যে ভগৎ রাম তলোয়ার, সে ছিলেন ট্রিপল এজেন্ট। এই ট্রিপল এজেন্ট সে নাকি তাকে দেখা করাননি, বা রাশিয়া তার সঙ্গে দেখা করতে চায়নি। তো যাই হোক, সে সমস্ত বিতর্ক মুলতুবি রেখে আমরা এটা বলতে পারি যে নেতাজি রাশিয়াতেই যেতে চেয়েছিলেন, রাশিয়াতে যেতে পারেননি বলে তিনি পরবর্তী সময় জার্মানিতে মলোতভকে একটা চিঠি দেন এবং এই মলোতভ তার উত্তর দিয়েছিলেন। রাশিয়ার সাহায্য চাইলে যে রাশিয়া সেটা যে সাহায্য দেবে, এটা নেতাজি সুভাষচন্দ্র বসু অনেক আগেই বুঝতে পেরেছিলেন। তার একটা কারণ হচ্ছে যে নেতাজিকে কিন্তু অ্যালাইড ফোর্সও স্বীকৃতি দিয়েছিল। 1920 সালে কমিউনিস্ট নেতা অবনী মুখার্জির কল্যাণে রাশিয়ার কমিনটার্ন নেতাজিকে জেনে গিয়েছিল এবং তাদের কংগ্রেসে ভারত থেকে তিনি আমন্ত্রিত হন। মনে রাখতে হবে, রাশিয়ায় কিন্তু কেজিবি মানে যে গুপ্তচর সংস্থা, সেটাই হচ্ছে শেষ কথা। এখন প্রশ্ন হচ্ছে যে অবনী মুখার্জির সাথে নেতাজির কি 1945 বা 40-এর আগে কি পরিচয় ছিল? হ্যাঁ, পরিচয় ছিল বন্ধুরা। ডক্টর পূরবী রায় যেটা বলছেন সেটা হচ্ছে যে তিনি বলছেন রাশিয়ার শক্তি কেন্দ্র অনেক আগেই সুভাষকে স্বীকৃতি দিয়েছেন এবং তাই এই যোগাযোগকে পারস্পরিক বলা হয়। অবনী যখন এদেশে জাকারিয়া স্ট্রিটে থাকতেন, সুভাষচন্দ্র এলগিন রোড থেকে প্রায় জাকারিয়ায় যেতেন। সেই তথ্য পুলিশ ফাইলে আছে এবং ওদের অনেকবার মিটিং হয়েছে। এমনকি কমিউনিস্ট নেতার রেকমেন্ডেশন থাকায় রাশিয়া কোনোদিনই সুভাষচন্দ্রকে শত্রু হিসাবে ভাবেনি। এবং 1941 সালে যে মহানিষ্ক্রমণের কথা বলা হলো, 1941 সালে সুভাষের দেশত্যাগ ঘটে সোভিয়েতের সাহায্যে। সুভাষের সিক্রেট সার্ভিসটাই চলতো রাশিয়ার সহায়তায়। সুতরাং অ্যালায়েড ফোর্স এবং অ্যাক্সিস পাওয়ার এবং অ্যালায়েড পাওয়ার দুটোই মানে কিন্তু সুভাষচন্দ্রের পক্ষে ছিলেন। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিচ্ছি, সেটা হচ্ছে যে সুভাষ স্টালিনের খুব বিশ্বাসভাজন ছিলেন এবং তাকে অনেকেই সাহায্য করেন। যদিও সুভাষচন্দ্র একেবারেই মার্কসিস্ট ছিলেন না, তিনি যদ্দূর আমার ধারণা তিনি ন্যাশনালিস্ট ছিলেন। এবং এমনকি এই মহানিষ্ক্রমণের সময় কমিউনিস্টরা কিন্তু সুভাষকে সাহায্যই করেছিল এবং কমিউনিস্টদের যে গদর দল, এই গদর দল সাহায্য করেছিলেন অচ্ছাদ সিং চীনা। এই অচ্ছাদ সিং চীনা ছিলেন মহানিষ্ক্রমণের অন্যতম কারিগর এবং তাকে রাশিয়ায় লার্কিন নামে ডাকা হতো। এদের কথাও আমাদের বলতে হবে, নিরঞ্জন তালিবের কথা, কমিউনিস্ট নেতা, আর অজয় ঘোষ ডাঙ্গে, এদের কথাও বলতে হবে। এরাও সাহায্য করেছেন। যাকে কট্টর বামপন্থী বলা হয়, সেই কট্টর বামপন্থী ছিলেন না। কারণ আপনারা প্রত্যেকেই জানেন শৈশব থেকেই তথাকথিত মার্ক্সবাদী বলতে যা বোঝায়, যে যারা নাকি মূর্তি পূজায় বিশ্বাস করেন না, যারা কোন রকম
তপস্যা, ধ্যান এগুলোকে সমর্থন করেন না। কিন্তু সুভাষচন্দ্র কিন্তু ছোটবেলা থেকেই কিন্তু তিনি আধ্যাত্মিক চেতনায় ভরপুর ছিলেন। ডক্টর পূরবী রায় তার শেষ সুভাষ বলে একটি সাক্ষাৎকার গ্রন্থ আছে, এখানে চমৎকার এক তথ্য আমাদের কাছে তুলে ধরেছেন, যে সেটা হচ্ছে রাশিয়ান গ্রু আর্কাইভে কোলিশনিকভ একটা বিষয় দেখে এসে পূরবী রায়কে বলেন, স্টালিন, ইয়াকব মালিক, ভিসিনেস্কি, মলোতভ এবং ভরশিলভ সকলে মিলে আলোচনা করেছেন যে সুভাষচন্দ্রকে নিয়ে কি করা হবে। এটা 1946 এর কথা বলা হচ্ছে এবং অক্টোবর মাস। তো এই হচ্ছে পুরো বিষয়টা। আরেকটা বিষয় যেটা বলছি সেটা আরেকদিন বলবো, যে সুভাষচন্দ্রের সঙ্গে যেদিন বিমান দুর্ঘটনা হয়েছিল সেদিন, অথবা সুভাষচন্দ্র একজনের বাড়িতে ছিলেন, সেই অধ্যায়টা পরে বলবো। অনেকেই জানতে চেয়েছেন যে রাশিয়া থেকে সুভাষচন্দ্র কি করে ভারতবর্ষে আসছেন, যেটা কারণ রাশিয়ান ইন্টেলিজেন্স খুবই কড়া, খুবই তৎপর। এখন এটা যতদিন না পর্যন্ত MI5 MI6 প্রকাশিত হবে ততদিন পর্যন্ত এটা জানা যাবে না। আমি অনেক গবেষকদের সঙ্গে কথা বলেছি এবং গবেষকদের সঙ্গে কথা বলে যে জিনিসটা জানতে পেরেছি, গবেষকরা যেটা আমাকে বলেছেন, যারা বিশ্বাস করেন, মানে যারা এটাকে মান্যতা দেন, ডক্টর পূরবী রায় যেটা বলেছেন যে রাশিয়ায় এই 1950-এর মধ্যভাগ বা তার কিছু আগে অবধি সুভাষচন্দ্রের তথ্য পাওয়া যাচ্ছে, তারপরে আর কোনো তথ্য পাওয়া যায় না। তারা যেটা রাশিয়ান ভাষায় লিখেছিলেন সেটা হচ্ছে কানিয়াত। এখন কানিয়াত মানে ওই আগে সিনেমার আগে যে সমাপ্তি লেখা হতো না, দা এন্ড, সেটা ওরা কানিয়াত। এখন কানিয়াত মানে কি সব শেষ হয়ে গেল, নাকি সুভাষচন্দ্র বিষয়ক আলোচনা সব শেষ হয়ে গেল, এটা কি সেটা ডক্টর পূরবী রায়ও স্পষ্ট করে আমাকে বলেননি। কিন্তু এবার পরবর্তী অধ্যায়ে আসছি যে সুভাষচন্দ্র রাশিয়া থেকে কিভাবে আসছেন। এর কোনো অকাট্য প্রমাণ আমরা পাই না। কেউ কেউ বলেন যে ওই ভগবানজির ঘরে যে ম্যাপটা পাওয়া গেছিল, সেই ম্যাপের নকশায় পুরো দেখা গেছে যে রাশিয়া থেকে একটা মানুষ যদি নেপাল সীমান্ত, তিব্বত হয়ে নেপাল সীমান্ত হয়ে ভারতবর্ষে প্রবেশ করেন, উত্তরপ্রদেশে প্রবেশ করেন, কিভাবে প্রমাণ করবে? ওই একটাই তথ্য, যেটা জাস্টিস মনোজ মুখার্জিও বলেছেন, যে ম্যাপ আমি পেয়েছি কিন্তু আমি প্রমাণ করতে পারছি না, এটা আপনারা জানেন সেটা। তো যতদিন না MI5 MI6 প্রকাশিত না হয় ততদিন আমরা এটা জানতে পারবো না। মুশকিল হচ্ছে যে রাশিয়ান যে গ্রু আর্কাইভ, সেটা মিলিটারি আর্কাইভ, সেখানে মিলিটারি ছাড়া কাউকে প্রবেশাধিকার দেয় না। এখন আজকেও এই সময়েও ভারত সরকার এই বিষয়ে এখনো হস্তক্ষেপ করেননি। কেন করেননি? এক খুব প্রসিদ্ধ বিখ্যাত গবেষক, মানে বিজেপির একজন মানে টপমোস্ট লিডার, নাম বলছি না, তাকে বলেছিলেন সেই গবেষক যে আপনারা কেন প্রকাশ করছেন না, এখন তো সবকিছু পাল্টে গেছে, জিওপলিটিক্যাল সিচুয়েশন, আর্থসামাজিক পরিকাঠামো, আগের যে রাশিয়ার কন্ডিশন ছিল, এখন যে রাশিয়ার কন্ডিশন ছিল। উত্তরে তিনি বলেছিলেন যে তুমি কি চাও আবার দেশভাগ হোক? তার মানে এমন একটা কিছু সিক্রেট জড়িয়ে আছে যার সঙ্গে শুধুমাত্র বহির্বিশ্ব না, ভারতবর্ষেরও অনেক দল, রাজনৈতিক দল তার সঙ্গে যুক্ত রয়েছে। এবং এই যুক্ত থাকার ফলে আমাদের, দেখুন, এটা তো অস্বীকার করে লাভ নেই, আমাদের যে এখনকার যে সিচুয়েশন, এটা হচ্ছে ভোট মাত্রিক রাজনৈতিক, অর্থাৎ ভোট অনুযায়ী আমাদের সবকিছু ডিসাইড হয়, কে ক্ষমতায় থাকবে, কে ক্ষমতায় থাকবে না। এখন সেই জায়গা থেকে এখানে হয়তো একটা বাধা আসছে। কিছু মানুষ, গবেষক বলছেন যেটা, যে মানুষটা এইখান থেকে, অর্থাৎ কিনা এলগিন রোডের বাড়ি থেকে মহানিষ্ক্রমণে চলে যাচ্ছেন, কোথায় চলে যাচ্ছেন? কাবুল দিয়ে রাশিয়া, জার্মান, জাপান, এসব জায়গায় যে মানুষটা চলে যাচ্ছেন, যেতে পারে, সেই মানুষটার রাশিয়া থেকে আবার ভারতে প্রবেশ করা এমন কিছু দুরূহ কাজ না। তখনও তো তিনি, আপনারা জানেন, অরল্যান্ডো মাৎসুকার যে নামটা নিয়েছিলেন, যে পাসপোর্ট, নকল পাসপোর্ট করে তিনি প্রবেশ করেছিলেন। হ্যাঁ, একইভাবে, একই রকম ভাবে, এটা আমার প্রশ্ন, আমি কিন্তু সরাসরি কিছু চাপিয়ে দিচ্ছি না, প্রবেশ করতেই পারেন হয়তো।
কারণ আমার কাছে কোনো ক্লিনচিং এভিডেন্স নেই। যেমন নেতাজি এতটাই দূরদর্শী ছিলেন যে তিনি বুঝতে পারতেন যে কি হবে। যেমন নেতাজি বুঝতে পেরেছিলেন যে জাপান যুদ্ধে জিততে পারবে না, এবং জিততে পারবে না বলেই নেতাজি অনেক আগে থেকেই রাশিয়ার সঙ্গে একটা সমঝোতা করে নিয়েছিলেন স্টালিনের সাথে। এবং আপনারা প্রত্যেকেই জানেন এটা যে স্টালিন ওনাকে একটা ভিআইপি একটা জায়গায় রেখেছিলেন, একটা ভিআইপি শেল্টার দিয়েছেন, যাকে অনেকে অনেক বলে, কেউ কেউ বলেন যে পলিটিক্যাল অ্যাসাইলাম, এই শব্দটা ইউজ করে। মহানিষ্ক্রমণ যে নেতাজি যে করেছেন, এই মহানিষ্ক্রমণ কিন্তু নেতাজি যে করেছেন সেটা শুধুমাত্র ভারতীয় বা রাশিয়ানদের মাধ্যমে কিন্তু সম্ভব নয়। এর পেছনে একটা মারাত্মক নেটওয়ার্ক রয়েছে। এই নেটওয়ার্ক না থাকলে এটা সম্ভব না। এটা অনেকেরই ধারণা বা আমারও ব্যক্তিগত ধারণা, সম্ভবত যে ইংরেজ সরকারের মধ্যে যারা ভারতীয় সৈন্য ছিল তারাও কিন্তু মহানিষ্ক্রমণে নেতাজিকে হেল্প করেছেন। কারণ কোনো একটা মানুষ বা দুটো মানুষ বা তিনটে মানুষ এটা না, একটা বৃহত্তর নেটওয়ার্ক না থাকলে এই মহানিষ্ক্রমণ সম্ভব না। আর নেতাজির একটা বিশেষ চরিত্র ছিল, অর্থাৎ ধরুন তিনি একটা মানুষকে বললেন যে তুমি আমাকে এখান থেকে গোমতে পৌঁছে দাও, ওই মানুষটার কাজ হচ্ছে গোমতে পৌঁছে দেওয়া। তার পরের এপিসোড কি হবে সেটা ওই মানুষটা জানে না। পরের মানুষটাকে হয়তো বললেন যে তুমি আমাকে ওই ট্রেনে উঠিয়ে দাও, সে শুধু ওই ট্রেনের ওপরই বেস করে জানেন, তার বেশি জানেন না। অর্থাৎ প্রত্যেক মানুষকে পার্ট বাই একটা করে দায়িত্ব দেওয়া। একে যে দায়িত্ব দেওয়া রয়েছে বি সেটা জানে না, এর দায়িত্ব কতটা, আবার বি এর যে দায়িত্ব দেওয়া রয়েছে সেটা এ জানে না। ঠিক এইভাবেই উনি ওনার যাকে বলে গোপন কার্যকলাপটা চালিয়ে যেতেন। সুতরাং মানুষ যদি জাগে, মানুষ যদি বারবার এটা জানতে চান যে কি হয়েছিল তারপর, কারণ রাশিয়ায় যে উনি ছিলেন তার অনেক কিছুই আমরা এখন এই সময় জানতে পাচ্ছি, আরো অনেক কিছু হয়তো জানতে পারবো। যা যা ডকুমেন্টস আমার কাছে আছে, বই পত্র নথি। আর দেখুন প্লেন ক্র্যাশের ঘটনাটা সাজানো ঘটনা, প্রত্যেকেই সেটা বলেন। বোস পরিবারের ওপর কেন 20 বছর ধরে একটা নজরদারি চালানো হলো, এবং যে চিঠি আসতো যেত সেই চিঠিটাও পড়ে তারপর সেই চিঠিকে ছাড়া হতো। সুতরাং বোঝাই যাচ্ছে যে 1945-এর ঘটনাটা নেতাজির নিজস্ব একটা পরিকল্পনা। এখন এই পরিকল্পনার পর নেতাজি শেল্টার ছিল রাশিয়া, এবং সম্ভবত যদি রাশিয়ায় সবকিছু না হয়, কারণ আপনারা প্রত্যেকেই জানেন শরৎ বোসের নেশন পত্রিকাও বেরিয়েছিল যে নেতাজি ইজ ইন রেড চায়নার কথাও আমরা জানতে পাচ্ছি। হ্যাঁ, তো এগুলো তথ্য, এই সংবাদপত্রেরই তথ্যগুলো তথ্য। তারপর ভগবানজি এপিসোড অনেক এপিসোড করি, আপনাদের ভালো লাগে। তো আপনারা এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে, কোনো মতামত থাকলে, সাজেশন থাকলে অবশ্যই আপনারা জানাবেন। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।